হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি ক্লাস 12-এর বায়োটেকনোলজির উপর বেস করে এই ভিডিও। এর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি এবং সেখানে ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল এবং প্রাথমিকভাবে বায়োটেকনোলজির উপর বেস করে কিছু টার্মস বা বায়োটেকনোলজির যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো নিয়ে ইন জেনারেল একটা ভিউ সেখানে দেওয়া হয়েছিল। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু, যেটা বায়োটেকনোলজিতে মেন বিষয় রয়েছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তার প্রসেসটা পড়ানো হবে নেক্সট ভিডিওতে। আজকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করতে গেলে যে সমস্ত টুলস লাগে, মানে যে সমস্ত উপাদান লাগে যারা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রসিডিওরকে কন্টিনিউ করতে সাহায্য করে, সেই সমস্ত টুলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো 7 রকমের টুলসের কথা এখানে লেখা আছে, আমরা প্রত্যেকটি ধরে ধরে এখানে আলোচনা করব। তার আগে প্রথমেই একটি জিনিস বুঝে নেওয়া দরকার, সেটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যাপারটা কি, এটার মানে কি। দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ, তাই না? তার মানে একটা ডিএনএ ধরো আছে, যে কোনো উদ্ভিদ হোক, প্রাণী হোক, সেটা মাইক্রোবস হোক, যে কোনো কাউরির একটা ডিএনএ আছে। সেই ডিএনএতে কাটাকুটি করে কোনো নতুন কিছু ইনসার্ট করা, তাহলে যে জিনটা এলো বা যে ডিএনএটা এলো সেটা কোনো রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেশন মানে আমরা জানি পুনঃসংযুক্তি। তাহলে কাটাকুটি করে নতুন কিছু আনা হলো, মানে রিকম্বিনেশন করানো হলো, যেটা আমরা ওই ক্রসিং ওভারে পেতাম রিকম্বিনেশন। তাহলে এখানে আর্টিফিশিয়ালি ক্রসিং ওভার তো হয় ধরো সেলের মধ্যে একটা নর্মাল প্রসিডিওর, সেটা তো মিওসিস ছাড়া অন্য কোথাও হয় না। কিন্তু আমরা আর্টিফিশিয়ালি ল্যাবে যখন জিনকে কাটাকুটি করে কোনো নতুন কিছু বানাই, তখন সেটা রিকম্বিনেন্ট ডিএনএ হয়। আর যে টেকনোলজির থ্রু দিয়ে বানানো হয় সেটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মানে এই যে কাটাকুটি করে কাটা জোড়া এই সমস্ত বিষয়গুলো করতে গেলে যাদেরকে লাগে তারা হলো এদের ওপর বেস করে এই প্রসেসটাকে সম্পন্ন করা হয়। দেখো এক একে বলি। আমরা আগের ভিডিওতে বলছিলাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের কথা, যেটা বলছিলাম যে নতুন দিগন্ত এনে দিচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। বুঝতে হবে যে বিষয়টি কি। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার কাছে আছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আছে ব্যাকটেরিয়ার কাছে। দেখো 11-এর টপিক একটু বললে বুঝতে পারবে যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে ফাজ ভাইরাস। আমরা জানি ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে এবং তারপরে ব্যাকটেরিয়া দফা রফা হয়ে যায়, মানে ব্যাকটেরিয়া মারা যায়। আমরা লাইটিক সাইকেল এবং লাইসোনিক সাইকেল পড়েছিলাম ভাইরাসের ক্ষেত্রে, আর তখন দেখেছিলাম যে ব্যাকটেরিয়াটি লাইটিক সাইকেলে মারা যায়। তার মানে ভাইরাসের কাছে কিছু অস্ত্রশস্ত্র রয়েছে যা দিয়ে ব্যাকটেরিয়া সেলকে ড্যামেজ করতে পারে। তাহলে ভাইরাস যখন আসবে, এসে আক্রমণ করবে ব্যাকটেরিয়াকে, তাহলে ব্যাকটেরিয়াকে মুখ বুজে শুধু ঘা খাবে? তারও নিশ্চয়ই কিছু আছে, তারও নিশ্চয়ই প্রোটেকশন করার কিছু আছে, যার নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। মানে সে ফরেন কোনো জিন এলে, এমন নয় যে সেটা ফাজ ভাইরাসের কাছ থেকে আসতে হবে। আমরা ট্রান্সফরমেশন পড়েছিলাম, ট্রান্সফরমেশন, যে বাইরে যে কোনো জিন থাকলে ব্যাকটেরিয়া ইচ্ছা করলে সে নিজের করতে পারে, নিজের করে নিতে পারে, একে ট্রান্সফরমেশন বলা হতো। আমরা গ্রিপ্তের পরীক্ষাও করেছিলাম ট্রান্সফরমেশন। তাহলে এই যে ফরেন জিনটা প্রবেশ করছে, ব্যাকটেরিয়া নিয়ে দেখলো না এটা আমার কাজের নয়, বরং আমার বিপদে ফেলে দিয়েছে, তখন ওকে মারবারও ব্যবস্থা আছে, ওই জিনটাকে ড্যামেজ করার, নষ্ট করার ব্যবস্থা আছে, যার নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। তাহলে এটাও ফরেন জিন, এটাও ফরেন জিন। যারাই ব্যাকটেরিয়াকে ক্ষতি করতে আসবে, যারাই ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে নষ্ট করতে আসবে, সেই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে নষ্ট করার জন্য তাদের যে অস্ত্র সেটার নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। দেখো এন্ডোনিউক্লিয়েজ, তার আগে লাগানো আছে রেস্ট্রিকশন। মানে অ্যাকচুয়ালি দেখো এক্সোনিউক্লিয়েজ আমরা যখন ক্রসিং ওভার করেছি না, তখন আমরা ওই রিকম্বিনেশন নডিউল বলে একটা জিনিস পড়তাম, আর সেখানে বলা হতো এক্সোনিউক্লিয়েজ আর এন্ডোনিউক্লিয়েজ। এক্সোনিউক্লিয়েজ যারা ক্রোমোজোমটার বাইরের অংশগুলোকে কাটে, আর এন্ডোনিউক্লিয়েজ যারা অ্যাকচুয়ালি জিনের ব্যাপারটা বা ডিএনএর ব্যাপারটাকে কাটে, যারা রিকম্বিনেশন নডিউলে ছিল। তাহলে এন্ডোনিউক্লিয়েজের কাজ হলো মেনলি জিনকে বা ডিএনএকে কাটা। আর তারা কাটবে কীভাবে? রেস্ট্রিক্টেড পার্টে।
নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা আছে, সেই সমস্ত জায়গাতেই কাটতে পারে, অন্য জায়গাতে কাটতে পারবে না। সেই জন্য উৎসেচকের নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এই রকমের রেস্ট্রিকশন পার্ট মানে 6টা 7টা 8টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি একটা নির্দিষ্ট সিকোয়েন্সে থাকবে, যার নাম প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। আমরা বোঝাচ্ছি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কী বা প্যালিন্ড্রোম কী, এ নিয়ে 2 নম্বর 3 নম্বরে 2 নম্বরেরই মেনলি কোশ্চেন আসে বোর্ড এক্সামে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্যালিন্ড্রোম কী বা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কী? সেই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাটতে পারে। সেটা যে কোনো ফরেন জিনের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। এখন মাথায় প্রশ্ন চলে আসবে সঙ্গে সঙ্গে যে আপনি বলছেন যে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজগুলোর মধ্যে আছে যারা ফরেন জিনটাকে কাটবে, তাহলে নিজের জিনটার কী এমন আছে যা নিজের জিনটাকে কাটবে না? নিজের ডিএনএটাও তো রিক্সি জায়গায় রয়েছে না, তাহলে ভেতরে কাটাকুটি করার মতো এত বড় একটা অস্ত্র রয়েছে, তাহলে নিজেরটা কেন কাটবে না? কারণ যে জায়গাতে এরা কাটতে পারে এর নিজের ডিএনএর সেই জায়গাতে মিথাইল গ্রুপ অ্যাড করা আছে, আর সেই জন্য নিজের ডিএনএর কোনো ক্ষতি হবে না, হবে অপরের। এরও প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে, এরও ডিএনএতে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে, এরও আছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, কিন্তু এর প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের জায়গাগুলোতে মিথাইল গ্রুপ অ্যাড করা আছে, সেই জন্য এর ক্ষতি করতে পারবে না, কিন্তু ফরেন যারা আসছে তাদের প্রত্যেকের ক্ষতি করতে পারবে। সেই জন্য ব্যাকটেরিয়া নিজের সেফ রইল এই অস্ত্র দিয়ে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে বলা হয় মলিকিউলার সিজার বা আণবিক কাঁচি বলা হয়। মানে বায়োটেকনোলজির এমসিকিউতে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু থাকে সেটা এটা, যে মলিকিউলার সিজার বা আণবিক কাঁচি কাকে বলা হয়? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে বলা হয় কাঁচি, আণবিক কাঁচি। তাহলে এগুলো বুঝে নিলাম মোটামুটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কী, কেন তার নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, এগুলো বুঝে নিলাম। এরপর এই সমস্ত জায়গাগুলোকে আমাদের পরপর বুঝতে হবে। দেখো সেটা হলো আমরা তো টুলস নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদের যখনই কোনো একটা জায়গাকার জিনকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, তাহলে সেই জিনকে কাটাকুটি করার গল্পে যাব। তাহলে আইডেন্টিফিকেশনের পর একে কাজে লাগে। কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় জিন আনবো, তাহলে যে জায়গা থেকে আনবো তার জিনকে আমরা আইডেন্টিফাই করতে হবে, শনাক্ত করতে হবে। যখন চিনে ফেলেছি তখন আমাকে যে খুঁজে বার করতে হবে বা আমাকে জানতে হবে তার জিন সিকোয়েন্সে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কী আছে। কারণ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ প্রচুর রকমের আছে, এখনও পর্যন্ত প্রায় 2000 রকমের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আবিষ্কার হয়ে গেছে, তারা রেস্ট্রিক্টেড পার্টে কাটে। তার মানে সবাই আলাদা আলাদা জায়গায় কাটে, সেই জন্যই তো তাদের আলাদা আলাদা ব্যাপার স্যাপার রয়েছে। হ্যাঁ, কিছু এনজাইম রয়েছে যারা পার্টিকুলার এক জায়গায় কাটতে পারে, সেটা তো রয়েছে, সেসব রয়েছে, কিন্তু আমাদের বলা হচ্ছে যে তারা রেস্ট্রিক্টেড পার্টেই কাটবে। এবার দেখো এখানে দুটো অপশন দেওয়া আছে, এ এবং বি, দুটোই কিন্তু প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স দেওয়া আছে। কীরকম? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স হলো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে গেলে যা পাবো 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে গেলে তাই পাবো। মানে দেখো সি 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 জি 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 সি 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 জি জি জি, উল্টো দিকে এক হবে। এই সমস্ত সিকোয়েন্সকে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলা হয়। 5 প্রাইম টু 3 প্রাইম যা পাবো এইদিকে 5 প্রাইম টু 3 প্রাইম তাই হবে, এগুলোকে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলা হয়। এখানেও তাই, দেখো এটা যদি ডিএনএ স্ট্র্যান্ডটা হয় আর কি, তাহলে এখানে জি জি এ টি সি সি, এখানে জি জি এ টি সি সি, দুজনাই কিন্তু ডাবল বন্ড ট্রিপল বন্ড যে জায়গায় লাগবে সব দিয়ে ম্যাচ করানো আছে। তাহলে এদিক থেকে পড়লে যা, এদিক থেকে পড়লে তাই, উল্টো দিকে পড়লে তাই। এই সিকোয়েন্সগুলোকে বলা হয় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। 7টা 8টা 9টা এরকম বেস সিকোয়েন্স বা নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয় এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। মানে প্রথম এই বিষয়টি বুঝে গেছি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সই কাটে, অন্য জায়গায় কাটে না। তারপরে রয়েছে ব্ল্যান্ড এন্ড আর স্টিকি এন্ড। ব্ল্যান্ড মানে ভোতা আর স্টিকি মানে চটচটে। কীরকম? ধরো এখানে ALU1 একটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের নাম, মানে বাংলায় বলে আলু 1। ওটা আই নয় কিন্তু ওটা 1, ওটা আই নয় ওটা 1। হ্যাঁ, এটা অনেক স্টুডেন্টরা ভুল করে ফেলে, এটা আই না ওটা 1। সে কাটে এই জায়গায়, মানে জি আর সি এর মাঝে কাটে। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে জি আর সি এর মাঝে কাটতে পারে। তাহলে এ দু জায়গাতেই তাই করবে, কারণ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। যখন আমরা কাটাকুটির পর পাবো তখন আমরা এইরকম পাচ্ছি, তাহলে এনটা ভোঁতা, স্টিকি না। স্টিকিটা দেখলে বুঝতে পারবো কেন স্টিকি। দেখো এখানে KPN1 বা হিন্ট 2
এরকম সব রেস্ট্রিকশন নিউক্লিয়াসের নাম রয়েছে যারা স্টিকি এন্ড প্রডিউস করে। এর পার্টিকুলার নাম দিয়েছে এটাই, তার কারণ এরা টি আর এর মাঝে কাটতে পারে, মানে থায়ামিন আর অ্যাডিনিনের মাঝে কাটে। তাহলে এখানে যদি সরি জিসি এর মাঝে কাটে, তাহলে জিসি যেখানে রয়েছে তো এখানে এরা এ আর জি এর মাঝে কাটে, তা দুটো জায়গাতেই আমরা এ জি পাচ্ছি। এবার দেখো তাহলে কাটার পর যে ব্যাপারটা আসবে এরকম, আমরা যদি একটু বাড়িয়ে দিই, আর এর সঙ্গে ঠিক দেখো যেমন কবজা বসানো হয় না, দরজায় জানালায় যেমন কবজা বসানো হয়, তেমন এর সঙ্গে একটা খাঁজ পেলাম, এগুলো স্টিকি এন্ড। কোন এন্ডে ভালো কাজ হয় এটা বলা মুশকিল আছে, তুলনামূলক দেখতে লাগে স্টিকি এন্ডে ভালো কাজ হয়। স্টিকি এন্ড যারা প্রডিউস করে তারা জুড়তে ভালো পারে, এমন প্রাথমিকভাবে মনে হলো ব্লান্ট এন্ডেও জোরে, এমন নিয়ে কোনো চাপ নেই। কিন্তু আমাদের বলার বিষয় এরকমই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এর প্রচুর ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বিভিন্ন জায়গায় কাটে, কেউ কেউ ব্ল্যান্ট এন্ড প্রডিউস করে, কেউ কেউ স্টিকি এন্ড প্রডিউস করে। এটা বিভিন্ন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ তাদের কার্যকারিতা, কারণ যে যে জায়গায় কাটবে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স তেমন তেমন হলে স্টিকি এন্ড প্রডিউস হবে, নাহলে ব্ল্যান্ট এন্ড প্রডিউস হবে। তবে জায়গা কিন্তু নির্দিষ্ট, এমন নয় যে এখানে সি আর জি এর মাঝে কাটলো পরে গিয়ে জি আর জি এর মাঝে কেটে দেবে ALU1, এমন কাটবে না। তো যা কাটবে রেস্ট্রিক্টেড পার্টি কাটবে, তুমি যেখানেই যাও না কেন তার যদি ওখানে থাকে তারপরেই ওখানে রেস্ট্রিক্টেড পার্টি কাটবে, নাহলে কাটবে না। সেই জন্য আমাদেরকে জিন আইডেন্টিফিকেশন করার পর আগে আমাকে বুঝতে হবে যে সেখানে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কী আছে, সেই অনুযায়ী আমাকে ওষুধ দিতে হবে, মানে রেস্ট্রিকশন দিতে হবে, তারপরে কাটবে, নাহলে কাটবে না। যাই হোক, আইসোসাইজোমার শর্ট কোশ্চেন আছে, একাধিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ যদি এক জায়গাতেই কাটার প্রবণতা থাকে, মানে এমন অনেক প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে যারা একাধিক রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়েজ দিয়ে কাটে, তাদেরকে বলা হয় আইসোসাইজোমার। মানে এরকম ধরো যে একটা নির্দিষ্ট প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে, আর সেখানে ধরো 100 টাকার একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ সেও কাটতে পারে, 150 টাকার একটা কাটতে পারে, 200 টাকার একটা কাটতে পারে, তাহলে আমি 100 টাকার চুজ করবো। তিনজনই কাটতে পারে, তিনজনই একই জিনিস প্রডিউস করে, আমি একটু উদাহরণের সঙ্গে বলছি আর কি। তো এই 100 টাকা, 150 টাকা, 200 টাকার এই যে 3 রকমের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ রয়েছে না, এটা পরস্পর আইসোসাইজোমার। আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, সেখানে কোনো অসুবিধা নেই। আর রয়েছে রেস্ট্রিকশন সাইট, এই তো এটাই রেস্ট্রিকশন সাইট, এটাই রেস্ট্রিকশন সাইট, মানে যে জায়গাতে রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়েজ কাজ করছে সেটাই তার রেস্ট্রিকশন সাইট, বা মানে সেই জায়গাতেই তারা কাজ করতে পারে। হয়ে গেল। এরপর এখানে শুধু দেওয়া রয়েছে ইকো R1, অনেকজন ইকো RI বলে, হ্যাঁ ইকো RI না, ইকো R1 কেন লিখেছি? কারণ এটি একটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নাম যে প্রথম আবিষ্কার হয়েছিল, তার জন্য লিখেছি শর্ট কোশ্চেন। আর নামকরণ কিভাবে করা হয় সেটার জন্য লেখা হয়েছে। এখানে ই মানে ইসচেরিচিয়া, সিও মানে কোলাই, R1 হলো একটা স্ট্রেনের নাম, মানে R1 হলো স্ট্রেন। ধরো R1, R2, R3, R4 অনেকবার পরীক্ষা করা হয়েছিল, R1 আবিষ্কার হয়েছে, তো R1। যেমন করে আমরা সেই ভিরুলেন্ট আর অ্যাভিরুলেন্টের ক্ষেত্রে আমরা গ্রিত্বের পরীক্ষায় দেখেছিলাম, সেরকম আর কি। তার মানে এটা হলো সেই পার্টিকুলার ব্যাকটেরিয়াটার জেনাস, এটা হলো সেই ব্যাকটেরিয়াটার স্পিসিস, আর এটা হলো স্টেনের নাম। এইভাবেই প্রত্যেকটার করা আছে। প্রথম অক্ষরটা হলো তার জেনাস, দ্বিতীয় দুটো অক্ষর হলো তার স্পিসিস, আর তারপরেরটা তার নাম্বার। এখানেও প্রত্যেকটি তাই ALU1। এগুলো হলো তাদের প্রত্যেকের আলাদা করে কীভাবে নামকরণ করা হয় তার নিয়ম রয়েছে এখানে। চলো নেক্সট দেখো, ডিএনএ লাইগেজ পরিচিত নাম আমাদের কাছে, কারণ রেপ্লিকেশন পড়ার সময় আমরা ওকাজাকি ফ্র্যাগমেন্ট পড়েছিলাম, তখন লাইগেজের কথা বলা হয়েছিল, যাকে মলিকিউলার গ্লু বলা হয়, আণবিক আঠা বলা হয়। এটাও আরেকটি কোশ্চেন, এটা আণবিক কাঁচি এবং আণবিক আঠা। মানে এই যে কাটাকুটি হলো, এবার ধরো একটা পার্টকে কেটে, সাপোজ এরকম দেখাচ্ছি আমরা, ডাবল স্ট্যান্ডার্ড দেখালাম,
ধরো এখান থেকে আমরা এই অংশ ধরো কেটে উড়িয়ে দিচ্ছি, সাপোজ এরকম কেটে উড়িয়ে দিচ্ছি এই অংশটা। ধরো এখানে আরেকজনকে নিয়ে এসে ধরো বসানো হচ্ছে, তাহলে এখানে জুড়তে সাহায্য করবে যে তার নাম হলো লাইগেজ। বিশেষ কিছু বলার নেই এখানে। লাইগেজের কাজ আমরা জানি কিভাবে করে, সেটা হলো ফসফো এস্টার বন্ড তৈরি করে। আমরা ডিএনএ পড়ার সময় ফসফো ডাইএস্টার বন্ড বুঝেছিলাম, তাহলে কাটাকুটির জন্য সিঙ্গেল স্ট্র্যান্ড কাটার জন্য ইউজ করা হচ্ছিল বা স্ট্র্যান্ড কাটার জন্য ইউজ করা হচ্ছিল। তাহলে লাইগেজের কাজ হলো সেই ফসফো এস্টার বন্ড, যেটা আমরা এরকম করে দেখিয়েছিলাম যে দুটো সুগার থাকবে, তার মাঝে দুটো একটা মানে ফসফো ডাইএস্টার বন্ড থাকে, সেই বন্ড তৈরি করে এখানে জোড়ে অ্যাকচুয়ালি। মানে ব্যাপারটা হলো রেস্ট্রিকশন নিউক্লিয়েজ বন্ড কাটে আর এই বন্ড জোড়ে, বিষয় এটা। কাঁচি তো কাটবে, তাহলে ও ভাঙে, অ্যাকচুয়ালি এই বন্ডগুলোকে ভাঙে আর ও এই বন্ড তৈরি করতে পারে, সেই জন্য ওকে আঠা বলা হয়। রয়েছে ডিএনএ পলিমারেজ, একে নিয়েও বিশাল বড় কিছু নাই, কারণ গোটা ডিএনএ রেপ্লিকেশন পড়ার সময় আমরা ডিএনএ পলিমারেজ কী পেয়েছিলাম, ডিএনএ পলিমারেজ 1, 2, 3, আমরা 3 নাম দেখেছিলাম উল্লেখযোগ্যভাবে, কারণ ডিএনএ পলিমারেজ 3 রেপ্লিকেশনের মেন কাজটি করতো, মানে নিউক্লিওটাইডের যে চেন, সেই চেনটাকে তৈরি করতে সাহায্য করতো। তাহলে পলিমারেজের কাজ হলো পলিমারাইজেশন করানো। যদি ডিএনএ পলিমার হয় তাহলে ডিএনএর পলিমারাইজেশন করায়, মানে অ্যাকচুয়ালি নিউক্লিওটাইডের পলিমারাইজেশন করায়। আর যদি আরএনএ হয় তাহলে রাইবো নিউক্লিওটাইডের পলিমারাইজেশন করায়, মানে আরএনএ তৈরি করে। তাহলে আরএনএ পলিমারেজ আরএনএ তৈরি করে, ডিএনএ পলিমারেজ ডিএনএ তৈরি করে। তাহলে দেহের বাইরে যখন আমরা তৈরি করব তখনও তো পলিমারেজ লাগবে, তখন আমরা ডিএনএ পলিমারেজের হেল্প নিতে পারি বা বলতে পারি যে এখানে স্পেশাল আর একজনের হেল্প নেবো, তার নাম ট্যাগ পলিমারেজ, TAQ, ট্যাগ পলিমারেজ। এখানে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এখান থেকে আসে। থার্মাস অ্যাকোয়াটিকাস, ব্যাকটেরিয়াটার নাম থার্মাস 40 আর অ্যাকোয়াটিকাসের AQ। পলিমারেজ কিছুই না, ওয়ান টাইপ অফ ডিএনএ পলিমারেজ। স্পেশালিটি কি? স্পেশালিটি হলো হাই টেম্পারেচার সহ্য করতে পারে, 94 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সহ্য করতে পারে, যেখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে সব উৎসেচক শেষ প্রায়। যেখানে আমরা উৎসেচকের মোটামুটি একটা রেঞ্জ দেখেছিলাম 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় কাজ করে, সেখানে 94-96 ডিগ্রি সেন্টিগ্রেডে এ উষ্ণ প্রস্রবণে বাস করে। থার্মাস অ্যাকোয়াটিকাস উষ্ণ প্রস্রবণ মানে হট স্প্রিংয়ে বাস করে, সেই জন্য ও অত টেম্পারেচার সহ্য করতে পারে। আর ওই টেম্পারেচারেও সে দিব্যি রেপ্লিকেশন করতে পারে, মানে নিজের বংশবিস্তার করতে পারে, মানে রেপ্লিকেশন করতে পারে। আর এর সাহায্য নিয়েই আমরা এখানে পড়ব পলিমারেজ চেন রিয়াকশান বা PCR, যেটা আমরা দেহের ভিতরে রেপ্লিকেশন পড়ি আর দেহের বাইরে পলিমারেজ চেন রিয়াকশান। বডির ভিতরে যখন রেপ্লিকেশন প্রসিডিওর চলে, মানে ডিএনএর কপি বানায়, আর পলিমারেজ চেন রিয়াকশান হলো বডির বাইরে মানে মেশিনারি সিস্টেমে ডিএনএ রেপ্লিকেশন। আর সেটা তৈরি করতে বা সেটা করতে সাহায্য করবে যে তার নাম ট্যাগ পলিমারেজ। নামটা ভুললে হবে না, 94 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত হজম করে নিতে পারে। ওকে, মানে এই টেম্পারেচারে ওরা যথারীতি রেপ্লিকেশন করার ক্ষমতা রাখে। তাহলে এই দুটো বিষয় কিন্তু মোটামুটি একই, দুটোই পলিমারেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অনেক আগে থেকে আমরা শুনে আসছি, যাদের ক্ষেত্রে আরএনএ রয়েছে তাদের ক্ষেত্রে cDNA বা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে। উল্টো ট্রান্সক্রিপশনে আমরা যেটা দেখতাম, ট্রান্সক্রিপ্টেজ করতো ডিএনএ থেকে আরএনএ তৈরি করে, প্রসেসের নাম ট্রান্সক্রিপশন আর যে করে তার নাম ট্রান্সক্রিপ্টেজ। আর এখানে আরএনএ থেকে যারা ডিএনএ তৈরি করে তারা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এবং রিভার্স ট্রান্সক্রিপশন প্রসিডিওরের নাম আমাদের জানা আছে। এগুলো এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। এরপরে আলোচনা করার দুটো বিষয়বস্তু আমরা নতুন পেয়েছি, সেটা হলো ভেক্টর আর হোস্ট সেল। এটাকে নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে। এরপর 6 নম্বরে যে টুলসের কথা বলছিলাম আমরা, ভেক্টর। তো এই ভেক্টর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কী কাজ করে? ধরো সাপোজ এটা একটা সেল, আর ধরো এটা আর একটা সেল। এই সেলের মধ্যে একটি জিন আছে, ডিএনএ আছে, তার মধ্যে একটা জিন আছে, আর এখানেও একটি ডিএনএ রয়েছে। একদম খোলা অবস্থায় বলছি, নিউক্লিয়াস ফিউক্লিয়াস কিছু দিইনি, আমরা ডাইরেক্ট বলছি একটা জিন আছে। তাহলে আমরা এখান থেকে সাপোজ জিনটাকে কাটবো, যে জিনটা আমার
রিকোয়ারমেন্ট আছে আর কি যে জিনটা, সেই জিনটা কেটে এনে আমরা এর সঙ্গে ইনসার্ট করব, মানে ধরো এর ভেতরে আমরা সেই জিনটাকে প্রবেশ করাবো। তাহলে এটা অ্যাকচুয়ালি ডিএনএ মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে করা হবে। এই যে এখান থেকে এখান পর্যন্ত আনতে যে সাহায্য করে তার নাম ভেক্টর, সংক্ষেপে একদম, যে আনতে সাহায্য করে। আমরা কেরিয়ার আর ভেক্টর পড়েছিলাম না হেলথ অ্যান্ড ডিজিজে, সেই ভেক্টর যারা মশা মাছির কথা বলা হয়েছিল অ্যাজ এ ভেক্টর হিসাবে, কেরিয়ার হিসাবে, এসব বলা হয়েছিল না। তো এখানেও সেই ভেক্টরের ব্যাপার, যারা ঘাড়ে করে নিয়ে জিনটাকে গিয়ে অন্য জায়গায় ঢুকিয়ে দেবে তারা ভেক্টর। এখন বিভিন্ন ভেক্টর রয়েছে, কেউ কেউ ন্যাচারাল ভেক্টর, কেউ কেউ আর্টিফিশিয়াল ভেক্টর। যেমন প্রথমে এই সবচেয়ে পপুলার যে, সে হলো প্লাজমিড। আমরা আগের ভিডিওতে প্লাজমিড দিয়ে কথা বলেছিলাম। ব্যাকটেরিয়ার মধ্যে জেনোফোর বাদ দিয়ে যে ডিএনএ গোল চক্রাকার যে ডিএনএগুলো রয়েছে আর কি, তাদেরকে প্লাজমিড বলা হয়। সেই প্লাজমিডই এখানে ভেক্টর হিসেবে প্রধান কাজ করে, প্রধান ভেক্টর। তবে তার আগে ভেক্টরের দুটো টাইপ দেখে নিতে হবে, একটা হলো ট্রান্সক্রিপশন ভেক্টর, একটা হলো এক্সপ্রেশন ভেক্টর। খুব ভালো করে বুঝবে যে ট্রান্সক্রিপশন ভেক্টর আর এক্সপ্রেশন ভেক্টর কী। সেটা হলো ধরো কোনো একটা সেল, সেই সেলের মধ্যে কোনো একটি ভেক্টর নিয়ে এসে পৌঁছে দিয়েছে, এটা ধরো এই সেলের নিজের জিন। এবার এই যে ভেক্টর আসছিল, সে ভেক্টর এখানে কোনো একটি জিনকে নিয়ে এসছে এবং এর সঙ্গে ধরো জুড়ে দিয়েছে। তাহলে এই জিনটাকে যে নিয়ে এসছে সে ছিল ভেক্টর। তাহলে ভেক্টরের কাজ কি শুধু এনে ঢুকিয়ে দেওয়া? না, তা না, এরপরেও আরও কিছু কাজ থাকে, সেটা হিসাবেই ধরে নাও। যদি এমন হয় যে এই ভেক্টরটা এখানে দায়িত্ব নিয়ে একে এমআরএনএ ফরমেশন পর্যন্ত কাজ করছে, তখন সেটা ট্রান্সক্রিপশন ভেক্টর। কারণ আমরা জানি ডিএনএ থেকে এমআরএনএ তৈরির পদ্ধতির নাম ট্রান্সক্রিপশন। তাহলে সে আসবে হোস্ট সেল, মানে যার মধ্যে ঢুকছে সে হোস্ট সেল, যেটা আমরা 7 নম্বরে আছে এরপরে। হোস্ট সেল মানে যার দেহে ঢুকছে সে হোস্ট সেল, তার মধ্যে প্রবেশ করাবে। প্রবেশ করার পর জিনটাকে নির্দিষ্ট জায়গায় ইনসার্ট করবে। ইনসার্ট করার পর সে ট্রান্সক্রিপশনও করিয়ে দেবে। যদি এমন কাজ পর্যন্ত করে তখন তাকে বলা হয় ট্রান্সক্রিপশন ভেক্টর। খুব সংক্ষেপে বলতে গেলে এই ট্রান্সক্রিপশন ভেক্টর রেপ্লিকেশনে হেল্প করে। তার আবার মানে কী হলো? রেপ্লিকেশন মানে হলো, বলতে চাইছি যে কোনো কিছু প্রডিউস করতে চাইছি, মানে কোনো কিছুর রেপ্লিকা তৈরি করতে চাইছি, শুধু সংখ্যা বাড়াতে চাইছি, প্রোডাকশন চাইছি না, শুধু সংখ্যা বাড়াতে চাইছি, তখন ট্রান্সক্রিপশন ভেক্টরকে মেনলি কাজে লাগানো হয়। মানে রিপ্রোডাকশনের ক্ষেত্রে মেনলি। হ্যাঁ, বিভিন্ন জিনিসের রিপ্রোডাকশন হয়, এমন নয় যে সেটা প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, এমন না। যে কোনো জিনিসের সংখ্যা বাড়ানোর জন্য, প্রোডাকশন নয় কিন্তু, সংখ্যা বাড়ানোর জন্য মেনলি ট্রান্সক্রিপশন ভেক্টরকে ইউজ করা হয়। আর এক্সপ্রেশন ভেক্টর নামেই রয়েছে, আর একটু এগিয়ে গিয়ে সে এক্সপ্রেসও করে দেবে। মানে সে এমআরএনএ থেকে আপ টু প্রোটিন সিনথেসিস, মানে যেটা হলে অ্যাকচুয়ালি এক্সপ্রেশন হয়, সে প্রোটিন সিনথেসিস পর্যন্ত সে দায়িত্ব নিয়ে কাজ করাবে। মানে ভেক্টরটা শুধু নিয়ে এসে প্রবেশ করাবে না, শুধু ট্রান্সক্রিপশনও করাবে না, ট্রান্সক্রিপশনের পর ট্রান্সলেশনটাও দায়িত্ব নিয়ে করিয়ে দেবে। যদি এমন ভেক্টর হয় তখন তাকে এক্সপ্রেশন ভেক্টর বলা হয়। আশা করি খুব সহজেই বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইছি। তাহলে 2 রকমের ভেক্টর হয়, 2টো টাইপের ভেক্টর হয়, ট্রান্সক্রিপশন ভেক্টর আর এক্সপ্রেশন ভেক্টর। এবার আমরা যেটা বলছিলাম, প্লাজমিড খুব পপুলার, মানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বা সবচেয়ে বেশি ইউজ করা হয় যে ভেক্টরকে, সে হলো প্লাজমিড। একটা ভেক্টর হতে গেলে বিশেষ করে প্লাজমিডের ক্ষেত্রে কোন কোন ক্যারেক্টারগুলো থাকার জন্য প্লাজমিড এত পপুলার বা প্লাজমিডকে প্রধান জায়গায় রাখা হয়েছে, সেটা হলো প্লাজমিডের যে সাইজ সেটা 10 কেবির কম বা 10 কেবি পর্যন্ত, মানে 10 কিলো বেস পেয়ারের থেকে কম বা তার পর্যন্ত রয়েছে, সেই জন্য একে পছন্দ করা হয়। মার্কার সাইট রয়েছে, আমরা এখানে বুঝবো মার্কার সাইট কী। মার্কার সাইট মানে হলো যে চিহ্নিত করা যাবে। দেখো আমরা তো দেখতে পাচ্ছি না, তাহলে কিছু দিয়ে তো বুঝতে হবে। আমি না ব্যাকটেরিয়াকে দেখতে পাই, তাহলে প্লাজমিডকে কোথা থেকে দেখবো? ব্যাকটেরিয়ার ভেতরে আবার ছোট্ট ছোট্ট সব জিনিস, ডিএনএ, তাকে আমি দেখবো কী করে? ব্যাকটেরিয়াকেই তো দেখতে পাই না, তাহলে প্লাজমিডকে চোখে দেখা যায় না। তাহলে বোঝার জন্য কিছু চাই না, মার্কার সাইট। তাহলে এক বা একাধিক মার্কার সাইট থাকবে যাকে দিয়ে আমরা চিহ্নিত করতে পারবো হ্যাঁ আছে না নাই। রেস্ট্রিকশন সাইট থাকতে হবে, নাহলে কাটাকুটি করবো কী করে?
এ তো বহন করে ঘাড়ে চাপিয়ে নিয়ে আসবে, ঘাড়ে চাপিয়ে মানে কি এর মাঝে কোথাও তো কেটে তারপর তার মধ্যে ঢুকিয়ে নিয়ে আসবে, তাই না? তাহলে রেস্ট্রিকশন সাইট থাকতে হবে, একাধিক রেস্ট্রিকশন সাইট থাকলে ভালো হয়, তাহলে একাধিক নিয়ে আসতে পারবো। যদি একাধিক রেস্ট্রিকশন সাইট থাকে তাহলে একাধিক জিনকে নিয়ে আসতে পারবো। আমার ইচ্ছা হলো যে 2-3 রকম আলাদা আলাদা জিনকে একসঙ্গে নিয়ে আসবো, তাহলে আলাদা আলাদা মার্কার আলাদা আলাদা রেস্ট্রিকশন সাইট পেলে তাকে কেটে কুটে নিয়ে এসে সেইগুলোকে বসিয়ে নিয়ে এসে আমরা জুড়ে নিয়ে এসে লাইগেজ দিয়ে জুড়ে নিয়ে এসে ভেতরে প্রবেশ করাবো, তাহলে ভালো হবে। তাহলে এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকতে হবে। অরিসি সাইট থাকতে হবে, অরিজিন অফ রেপ্লিকেশন, কারণ অনেক জায়গাতেই বলছি এ সেলফ রেপ্লিকেবল, তো অরিসি সাইট তো থাকেই। তো অরিসি সাইট থাকলে তাহলে অ্যাপ্লিকেশন করতে সুবিধা হবে, তাহলে অরিসি সাইট অবশ্যই থাকতে হবে। ইজিলি আইডেন্টিফাইড মানে খুব সহজে যেন তাকে সেল থেকে ডিটাচ করা যায় বা আইডেন্টিফাই করা যায়, মানে ব্যাকটেরিয়ার মধ্যে আছে আর বলছে আমি বেরোবো না, বের করতেই খুব খাটাখাটনি করতে হচ্ছে, মানে প্লাজমিডকে ব্যাকটেরিয়া সেল থেকে আইসোলেট করতেই প্রচুর খাটাখাটনি করতে হচ্ছে। এমন হলে কী করা হবে? এমন হলে হবে না। তাহলে তাকে ইজিলি আইডেন্টিফাইড করতে হবে এবং তাকে যেন সেপারেট করা যায়, আলাদা করা যায় সেল থেকে, সে যেন হতে হবে, এরকম হলে তো ভালো হয় আর কি। আর ইজিলি ইনসার্সেবল মানে যে হোস্ট সেলের মধ্যে প্রবেশ করাচ্ছি সে যেন সহজে একটু ঢুকে যায়, আর ঢুকবো না করলে হবে না, তাহলে তো সে বেশ পপুলার হবে না আর কি। মানে এই বৈশিষ্ট্যগুলো প্লাজমিড ফলো করে, সেই জন্যই প্লাজমিডকে প্রধান জায়গায় রাখা হয়েছে। ওকে, এবার দেখো প্লাজমিড নিয়ে এখানে খুব সংক্ষেপে একটা জিনিস বলবো। এখানে একটা প্লাজমিডের কথা বলা হচ্ছে, প্রথমেই বলি PBr322 সবচেয়ে পপুলার প্লাজমিড আর কি, যেটা পরীক্ষায় আসে 3 নম্বরের কোশ্চেনে। বোর্ডের এক্সাম যদি হতো তাহলে বলতো PBr322 গঠন বর্ণনা করো চিত্রসহ। আমাদের লাগছে না, আমি এখানে PBr322 সব বিষয় দেখাচ্ছি না, তার কারণ বলি দিই একটা কথা, সেটা সমস্ত বইয়ে PBr322 এর গঠন মানে চিত্রটা পাবে, সেই জন্য ওটা শুধু দেখে মানে ওটা শুধু মানে কপি করা আর কি, মানে ওটাতে খুব বেশি বোঝানোর কিছু নাই, যা বোঝানোর আছে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। P ফর প্লাজমিড, BR মানে বলিভার আর রড্রিগেজ সায়েন্টিস্টের নাম, যারা দুজন আবিষ্কার করেছিল, আর 322 হলো স্টেনের নাম্বার। তাহলে P ফর প্লাজমিড, B ফর বলিভার, R ফর রড্রিগেজ, আর 322 হলো স্টেনের নাম। PBr322, P এখানে স্মলে, BR ক্যাপসে, আর 322 নাম্বার। এরভাবেই লিখতে হয়, মানে ছোটো বড়োর ব্যাপারটাকেও খেয়াল রাখতে হবে, কিন্তু P স্মলে আছে প্লাজমিডের জন্য। দেখো আমরা এখানে বলেছিলাম মার্কার সাইট থাকতে হবে। প্লাজমিডের কি কাজ আমরা বুঝে গেছি, কিন্তু যে একটা মানে যে সেল থেকে আনছি সেখান থেকে নিয়ে এসে হোস্ট সেলের মধ্যে প্রবেশ করাতে হবে। এবার প্রবেশ করেছে কি করে নাই বুঝবো কী করে? জেনারেলি দেখো একটা জিনিস বুঝবে ভালো করে, এগুলো সব বোঝার বিষয়। তাহলে এটা যদি বলি প্ল্যান্ট সেল, তুমি হিসাব করে বলো প্ল্যান্ট সেলে ডাইরেক্ট প্লাজমিড ঢুকে যাবে? আর কি প্ল্যান্ট সেলে প্লাজমিড থাকে তো ব্যাকটেরিয়ার। তাহলে কোনো একটি ব্যাকটেরিয়ার হেল্প নিতে হবে যে এই প্ল্যান্টটিকে অ্যাটাক করে, কোনো একটা ব্যাকটেরিয়া নিতে হবে যে এই প্ল্যান্টটাকে অ্যাটাক করে, সে ঘাড়ে করে নিয়ে আসবে, মানে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া নিয়ে আসবে, তার ভেতরে প্লাজমিড আছে, সে ঘাড়ে করে নিয়ে আসছে। কারণ প্লাজমিড দিকে আমি প্ল্যান্ট সেলে ঢোকাতে পারবো না, অ্যানিম্যাল সেলেও ঢোকাতে পারবো না, ও ওখানে ঢোকে না। তাহলে আমাকে কি করতে হবে? আগে সাপোজ এটা একটা প্ল্যান্ট সেল, ভালো করে বোঝো, এই প্ল্যান্ট সেল থেকে আগে জিনটাকে আইসোলেট করতে হবে, অন্য একটি ব্যাকটেরিয়া পেলাম তার মধ্যে একটা প্লাজমিড, তাকে আইসোলেট করতে হবে, এই জিনের সঙ্গে এই প্লাজমিডটিকে জুড়তে হবে, এই প্লাজমিডটিকে আবার এই ব্যাকটেরিয়ায় ঢোকাতে হবে, সেই ব্যাকটেরিয়াটা যাতে এই প্ল্যান্টে অ্যাটাক করে সেই রকম ব্যাকটেরিয়া নিতে হবে, তারপরে ঢোকাতে পারবো। মানে ওই ইনফেক্ট করতে আসবে, এখানে এই প্ল্যান্টটার বলে ও ইনফেকশন ছড়াতে আসবে, রোগ তৈরি করতে আসবে, ও তো ঢোকে এর সেলে, হোস্ট সেল, আর হতে গিয়ে অন্য কিছু হয়ে যাবে, জিন আমি অন্য চেঞ্জ করে দিচ্ছি। আর অবশ্যই এই ব্যাকটেরিয়াটার যে ক্ষতিকারক জিনগুলো ছিল এই প্ল্যান্টের জন্য সেগুলো আমি বার করে দিয়েছি, এত কিছু যখন করেছি ওগুলো কি আর বার করিনি, ওগুলো বার করে দিয়েছি। তাহলে ওই ব্যাকটেরিয়া এই হোস্টকেই অ্যাটাক করবে, কিন্তু ওর কাজের কাজ কিছু হবে না, আমরা যা চাইছি সেই কাজের কাজ হবে, কারণ সেই জিনটি ঘাড়ে করে এই নিউক্লিয়াসের মধ্যে ঢুকিয়ে দেবে। তাহলে আমরা পড়ব কোন জায়গাটা? আমরা পড়ব যে এখানে এই নির্দিষ্ট জিনটি পাওয়ার পর প্লাজমিডের সঙ্গে যুক্ত করার পর প্লাজমিডটি কি ব্যাকটেরিয়ায় ঢুকেছে সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। কি করতে হয়? তাহলে প্রথমে বুঝে গেছো যে মানে রেসিপিয়েন্ট আর কি, যে দিচ্ছে তার জায়গা থেকে আগে ডিএনএটাকে আইসোলেট করতে হয়, তারপর তাকে প্লাজমিডের সঙ্গে জুড়তে হয়,
এবং জুড়ে তারপরে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাতে হয়। তো প্রবেশ করেছে কিনা কী করে বুঝবো, তার জন্য এখানে আমরা 2 নম্বর পয়েন্টটার কথা বলছি, মার্কার সাইট। কি করে? ধরো এই PBr322 বা যে কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে কোনো মার্কার সাইট থাকতে পারে, এখানে PBr322 ক্ষেত্রে বলা হচ্ছে ল্যাগ জেড। ল্যাগ জেড আমরা আগেও পড়েছি, যারা বিটা গ্যালাক্টোসাইডেজ ফর্ম করতে পারে, ল্যাগ YZA আমরা পড়েছিলাম। তাহলে এখানে ল্যাগ জেডের মাঝখানে আছে রেস্ট্রিকশন সাইট। ভালো করে মন দিয়ে শুনবে, ল্যাগ জেডের মাঝে আছে রেস্ট্রিকশন সাইট। যে রেস্ট্রিকশন সাইটের মধ্যে আমরা যে জিনটি ঢুকাতে চাইছি সেই জিনটি ঢুকতে পারে। রেস্ট্রিকশন সাইটটা আছে ল্যাগ জেডের মধ্যে। এবার যখন কোনো একটি ব্যাকটেরিয়ার দেহে এই প্লাজমিড দিয়ে যুক্ত করে যখন ঢোকানো হচ্ছে, তাকে আগে কম্পিটেন্ট করাতে হয়, উপযোগী করে তুলতে হয়। যে তুমি দিলে ব্যাকটেরিয়ার বাইরে প্লাজমিড দিয়ে আর ব্যাকটেরিয়া খপ করে গিলে নিল বা ঢুকিয়ে নিল, এমন হবে না। সেটা তো ইচ্ছা করলে ব্যাকটেরিয়া নিতে পারতো, সেটা তো আর ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আর এখন তো ইচ্ছা নাই, এখন তো তুমি করাচ্ছ। তাহলে কি করাতে হবে? তাকে উপযোগী করে তুলতে হবে, কম্পিটেন্ট করাতে হবে। কিসের জন্য? ট্রান্সফরমেশনের জন্য, যাতে ব্যাকটেরিয়া প্লাজমিডটিকে মানে রিকম্বিনেন্ট প্লাজমিডটিকে নিজের মধ্যে প্রবেশ করিয়ে নেয়। কি করতে হবে? 100 মিলিমোলার সিসিয়াম ক্লোরাইডের দ্রবণে 30 মিনিট ডুবিয়ে রাখতে হবে ব্যাকটেরিয়াটাকে। এটা করলেই ও কম্পিটেন্ট হয়ে যাবে, মানে যে কোনো কিছু বাইরে থেকে নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এটা করিয়ে নেওয়ার পর আমরা ট্রান্সফরমেশন আবার পড়াবো অন্য জায়গায় টেকনোলজি পড়ানোর সময়। তো এটা করালে ও কম্পিটেন্ট হয়ে যাবে, আর তখন বাইরে যদি এই রিকম্বিনেন্ট প্লাজমিডটিকে রাখা হয় তখন ও প্রবেশ করিয়ে নেবে। এ তো গেল প্রবেশের গল্প, যে প্রবেশ করিয়ে নিল। এবার বুঝবো কী করে প্রবেশ করেছে কিনা, নাও তো করতে পারে। তার জন্য এখানটা বুঝতে হবে ল্যাগ জেড যে তৈরি করতে পারে বিটা গ্যালাক্টোসাইডেজ। আমরা অন্য উদাহরণ দিয়েও দেখাবো। এক্স জেলের সঙ্গে বিক্রিয়া করলে কালার হয় ব্লু, মানে এই ব্যাকটেরিয়াগুলোকে এক্স জেলের মধ্যে রাখলে যদি ব্লু কালার ফর্ম করে নেয় তাহলে ঢোকেনি। কারণ ল্যাগ জেড অ্যাজ ইউজুয়াল আছে, এর মাঝে কেউ ঢোকেনি সাপোজ, তারপরেই না ল্যাগডেজ বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করে। তাহলে এক্স জেলের সঙ্গে বিক্রিয়া করলে সে ব্লু কালার চলে আসবে। কিন্তু মাঝে যদি কেটে এরকমের আমি ব্লু কালার ঢুকিয়ে দিয়েছি, মাঝে কেটে যদি অন্য জিন ঢুকিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে ল্যাগ জেডের কি আর আছে? জিন মাঝে কেটে গেলে তার মানেই থাকে না কিছু। তাহলে ল্যাগ জেড যখনই মাঝে কেটে গেছে তখন ল্যাগ জেড নিজের কাজ আর করতে পারবে না, বরং এখানে যাকে ঢুকিয়েছি সে কাজ করবে। এটা ছিল ল্যাগ জেডের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিওসাইড, মানে রেস্ট্রিকশন সাইট। তার মানে যখন ল্যাগ জেডের মাঝে আমি আমার চাহিদা মতো জিনটাকে এখানে প্রবেশ করিয়ে ফেলেছি, তখন কিন্তু না বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে আর না সে এক্স জেলের সঙ্গে বিক্রিয়া করে ব্লু হবে। তা যদি ব্লু হয়েছে তার মানে প্রবেশ করেনি, আর যদি প্রবেশ করেছে তাহলে ব্লু হবে না। অন্য উদাহরণ দিই আবার। ধরো এখান থেকে এখান পর্যন্ত একটি জায়গা যেখানে ধরো অ্যাম্পিসিলিন তৈরি করতে পারে, এই প্লাজমিডটি অ্যাম্পিসিলিন তৈরি করতে পারে। এই কালারটা কিন্তু নাই, মাঝে কেউ ঢুকে নাই, তাহলে না কাউকে ঢোকালে ও অ্যাম্পিসিলিন তৈরি করতে পারে। এবার ধরো ওর মাঝে রেস্ট্রিকশন সাইট আছে, ঠিক একইভাবে ওরকম করেই মুছে ঢুকিয়ে দিলাম, নতুন একটা জিনকে ঢুকিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে রেস্ট্রিকশন সাইট আছে। এবার বলো সে কি অ্যাম্পিসিলিন তৈরি করতে পারবে? পারবে না। তাহলে এই রকম জিনিসপত্র এখানে করানো হয়েছিল, যে সেই ব্যাকটেরিয়াকে অ্যাম্পিসিলিন দিয়ে ট্রিট করা হচ্ছে। যদি না মরে, সবাইকে নিয়ে কেন করবো, 2-4টেকে নিয়ে করবো, যদি না মরে তাহলে অ্যাকচুয়ালি প্রবেশ করেনি, আর যদি মরে যায় তাহলে প্রবেশ করেছে। কারণ না মরেছে মানে হলো অ্যাম্পিসিলিন এখনও তৈরি করতে পারছে, তার মানে এর মাঝে কেউ ঢোকে নাই, সেই জন্য যথারীতি অ্যাম্পিসিলিন প্রডিউস করতে পারছে, যার জন্য এই ব্যাকটেরিয়াকে অ্যাম্পিসিলিন দিয়ে ট্রিট করলেও সে মরছে না। আর যদি মাঝে ঢুকেছে তাহলে অ্যাম্পিসিলিন দিয়ে ট্রিট করলেই সে মরে যাবে। এগুলো হলো মার্কার। আমরা যে মার্কারের কথা বলছি না, যে মার্কার সাইট, এগুলো হলো প্লাজমিডের ক্ষেত্রে নির্দিষ্ট মার্কার সাইট, এগুলোকে ইউজ করা হয়। এর দুটো উদাহরণ দিলাম শুধু বোঝার জন্য। এরকম প্রত্যেকের ক্ষেত্রে মার্কার আছে। কসমিড, সেটা হলো যদি
এরপর 2 নম্বরে যে ভেক্টর রয়েছে কসমিড, মানে এর পরে পরে আনা হয়েছে, কি করা হয়েছে, ব্যাকটেরিওফাজের সঙ্গে প্লাজমিডকে যুক্ত করা হয়েছে। ব্যাকটেরিওফাজের যে ডিএনএ, মানে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে যে ভাইরাস, তার যে ডিএনএ, তার সঙ্গে প্লাজমিডের ডিএনএকে হাইব্রিড করা হয়েছে, দিয়ে নিয়ে আসা হয়েছে কসমিড। কেন? প্লাজমিড তো ভালোই ছিল, তাহলে কসমিড নিয়ে আসা কেন? কারণ এই জিনিসটা একটু সমস্যা হচ্ছিল, এই যে জায়গাটা ছোটো হওয়ার জন্য ক্যারি কম করছিল। ও নিজের জায়গায় যদি ছোট হয় তাহলে ক্যারি কম করছে, এই অসুবিধাটাকে দূর করার জন্য ওর লেন্থটাকে একটু বাড়িয়ে নেওয়া হলো, বা বলতে পারো আকার আয়তনটাকে একটু বাড়িয়ে নেওয়া হলো, তৈরি করা হলো কসমিড। এটাই মেনলি পার্থক্য। ফাজমিড শুধু ব্যাকটেরিওফাজের যে ডিএনএ, আমরা জানি ব্যাকটেরিওফাজ ডিএনএ যুক্ত হয়, আরএনএ যুক্ত হয় না, সেদিকে বলার অপেক্ষা রাখছে না সবসময় যে কসমিডের ক্ষেত্রে হাইব্রিড কেন হবে। ভাইরাস যে কোনো কিছুর হতে পারে, আরএনএ হতে পারে, ডিএনএ হতে পারে, কিন্তু ব্যাকটেরিওফাজটা সবসময় ডিএনএ হয়, সেটা আমরা জানি। আর সেই জন্য বলতে হচ্ছে না যে কসমিড কীভাবে তৈরি করা হলো। ফাজমিড হলো যদি ভাইরাসের ডিএনএটাকে, মানে ব্যাকটেরিওফাজের ডিএনএটাকে যদি অ্যাজ এ ভেক্টর ইউজ করা হয়, তখন তার নাম হলো ফাজমিড। কেন একে করা হয়? কারণ এ ব্যাকটেরিয়াকে ইনফেকশন করতে পারে। অনেক সময় ব্যাকটেরিয়ার দেহে যদি আমি ঢোকাতে না পারছি প্লাজমিডের থ্রু দিয়ে, তখন এর সাহায্য নেবো, এই ঘাড়ে চেপে ঢুকিয়ে দেবে। কারণ আমরা ওই লাইটিক সাইকেল আর লাইসোনিক সাইকেলে পড়ানোর সময় বলা হয়েছিল যে যখন একটি ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিওফাজ অ্যাটাক করে, তখন ব্যাকটেরিওফাজ কিন্তু তার যে ডিএনএ সেটা কিন্তু এর মধ্যে ইনসার্ট করে। তাহলে যদি আমি ব্যাকটেরিওফাজের যে ডিএনএ, তার মধ্যে যদি আমি আমার পার্টিকুলার জিনটাকে ইনসার্ট করে দিতে পারি কোনো কারণে, কোনোভাবে, তাহলে তাকে কিন্তু ব্যাকটেরিয়ার দেহে ঢোকাতে আমার খুব একটা পরিশ্রম করতে হবে না। কারণ আমি বলতে পারি যে এটাকে নিয়ে কি কখনো প্ল্যান্ট বা অ্যানিম্যালকে অ্যাটাক করা যাবে? তা তো করা যাবে না, কারণ এ তো ব্যাকটেরিওফাজ, এ তো ব্যাকটেরিয়া কি অ্যাটাক করে। তাহলে ব্যাকটেরিওফাজের সাহায্যে, মানে যখন এইটা হচ্ছে না আর কি, কম্পিটেন্ট হচ্ছে না, হাজার চেষ্টা করেও ব্যাকটেরিয়া বাইরে জিনিসপত্র নিতে চাইছে না, এমন তো হতেই পারে কোনো সময়, তখন এদের সাহায্য নিতে হচ্ছে। যে ব্যাকটেরিওফাজের মধ্যে যেও দেখো, ব্যাকটেরিওফাজ আমরা পড়ার সময় বলেছিলাম এর যে খোলাটা, তাকে আমরা ইজিলি ছাড়িয়ে দিতে পারি, ভাইরাসের খোলাকে ছাড়িয়ে দিতে পারি, তাহলে ভেতরকার জিনটাকে আমরা বাইরে বার করতে পারি, তো সেই জিনের মধ্যে আমি কিছু ইনসার্ট করতে পারি, সেটা আবার একটি ব্যাকটেরিওফাজের মধ্যে ঢুকিয়ে ছেড়ে দিলাম, লেলিয়ে দিলাম যাকে বলে, ভাইরাসের দিকে, মানে ব্যাকটেরিয়ার দিকে, তো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে, ওর মধ্যে জিনটাকে নিয়ে ঢুকে পড়বে। আর ওর তো রিপ্রোডাকশন প্রসিডিওর আমরা জানি যে ব্যাকটেরিয়ার জিনের সঙ্গেও অ্যাটাচ করাই নিজের জিনকে, তো অটোমেটিক আমার যে ইপসিত জিন যাকে বলে আর কি, মানে আমার যে রিকোয়ারমেন্ট যে রয়েছে যে জিন, সেটা মানে অটোমেটিক ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে যাবে, আর সেই জন্য আনা হয় ফাজমিড। এরপর দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ক্রোমোজোম। আর্টিফিশিয়াল ক্রোমোজোম মানে বুঝতেই পারছো, ল্যাবে তৈরি করে নেওয়া হয়েছে বিভিন্ন ক্রোমোজোম, ছোট্ট ছোট্ট ক্রোমোজোম তৈরি করা হয়েছে। সেটা হলো ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম। খুব একটা দরকার হয় না, ফুল ফর্মগুলো লাগে, হ্যাঁ, তবে একটু করে বলে দিই, সেগুলো দেখো ব্যাকটেরিয়ার তো ক্রোমোজোমই হয় না, আর্টিফিশিয়াল ক্রোমোজোম তৈরি করা হয়েছে, হ্যাঁ, মানে ব্যাকটেরিয়ার যে জিন, সেই জিনকে নিয়ে বা ডিএনএকে নিয়ে ক্রোমোজোম তৈরি করা হয়েছে শুধুমাত্র ক্যারি করানোর জন্য, শুধুমাত্র ভেক্টর হিসেবে কাজ করানোর জন্য। তো হিউম্যানের ক্ষেত্রেও করা হয়েছে, ইস্টের ক্ষেত্রেও করা হয়েছে, এগুলো সব কিন্তু আর্টিফিশিয়াল ক্রোমোজোম। এরপর দেখো ভেক্টরের পর বলেছিলাম আমরা শেষ অপশন টুলসে 7 নম্বরে পাবো হোস্ট। হোস্ট মানে হলো এখানে দেখো, এই যে এটা কিন্তু হোস্ট না, এই ব্যাকটেরিয়াটি যে প্ল্যান্ট বা অ্যানিম্যালের বডিতে ঢুকবে সে হলো হোস্ট। কিন্তু এটা তো অনেক মডার্ন কনসেপ্ট, মানে প্ল্যান্টের বডিতে বা অ্যানিম্যালের বডিতে কোনো একটা জিন ঢুকিয়ে দেবো, এটা অনেক পরে পরে হয়েছে। তার আগে যা হয়েছে সেটা হলো ব্যাকটেরিয়া নিয়ে আমরা সীমাবদ্ধ ছিলাম, প্রথম আমরা ব্যাকটেরিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, যে কোনো একটা জিন ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাবো, সাপোজ এটা ব্যাকটেরিয়া, আমি আমাদের দেহের কোনো জিন বা ওদেরই কোনো জিন, সেটা আমরা এখানে একটু কাটাকুটি করে যা চাইছি সেটাকে নিয়ে এর মধ্যে এটাকে ইনসার্ট করিয়ে নিয়ে তার প্রোডাকশানটাকে আলটিমেট আমরা আমাদের প্রোডাকশান হিসেবে কাছাকাছি, সেটা কোনো অ্যান্টিবায়োটিক হতে পারে, মেডিসিনাল কোনো ভিটামিন হতে পারে, আমার বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন ভিটামিন তৈরি করে, তো আমরা ভিটামিনটাকে প্রডিউস করছি, এই সমস্ত জিনিসপত্র আমরা তৈরি করতাম আগে। এখন নতুন ক্ষেত্রে আমরা মানে হোস্ট সেল হিসাবে হতে পারে সেটা ব্যাকটেরিয়া, খুব পপুলারলি ইউজ করা হচ্ছে ইস্ট এখন প্রত্যেকটা অ্যানিম্যাল এবং প্ল্যান্ট, মানুষ বাদ দিয়ে বাকি সবারই ক্ষেত্রে অ্যাপ্লাই করা হচ্ছে। তো
যখন আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইউজ করছিলাম না হোস্ট হিসেবে, মানে ব্যাকটেরিয়াকে হোস্ট হিসেবে ইউজ করছি, মানে আমাদের লিমিটেশন রয়েছে কিছু জায়গায়। অ্যান্টিবায়োটিক প্রোডাকশন করতে পারবো, ভিটামিন প্রোডাকশন করতে পারবো, এরকম টুকটাক জিনিসপত্র প্রোডাকশন করতে পারবো। টুকটাক না, ইন্ডাস্ট্রিয়াল ব্যাপক গুরুত্ব রয়েছে। এরপর কোনো প্ল্যান্টকে মডিফাই করব, কোনো অ্যানিমালকে মডিফাই করব, সেই সমস্ত সুযোগ আমাদের ছিল না প্রথম তারপরে পরে হয়েছে। কেন আমরা ওদের কাছ থেকে আবার উন্নত শ্রেণীর জীবেদের দিকে ঝুঁকলাম? তার কারণ হলো একটি ঘটনা, সেটা হলো পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এটা ব্যাকটেরিয়ারা করতে পারে না, কারণ ব্যাকটেরিয়ার মধ্যে গলগি বডি নেই। আমরা জানি এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, তারপরে থাকে গলগি বডি। একটা সেলের ক্ষেত্রে তারপরে থাকে গলগি বডি। আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রোটিন সিনথেসিস হয় অ্যাজ এ 1 ডিগ্রি স্ট্রাকচার, সেটা গলগি বডির মধ্যে প্রবেশ করে। গলগি বডিতে এখানে তো ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশন এখানে হয়। তাহলে ট্রান্সলেশনের পর কাটাকুটি করার যে ব্যাপার স্যাপার সেগুলো হয় উইদিন দ্য গলগি বডি, এবং তারপর প্রোটিন অ্যাকচুয়ালি কার্যকরী অবস্থায় আসে, সেটা হলো 3 ডিগ্রি স্ট্রাকচার। তাহলে এই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের প্রোগ্রামটা ব্যাকটেরিয়ার নাই, কারণ ব্যাকটেরিয়ার কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণুই নেই, তাহলে গলগি বডিও নেই। তাহলে ব্যাকটেরিয়া প্রডিউস করতে পারে, কিন্তু প্রডিউস করে কিছুটা গন্ডগোল করে ছেড়ে দেবে, কারণ কাটাকুটি যা করতে হতো সেগুলো করতে পারবে না। যেমন আমরা ইস্টের বডিতে ইনসুলিন তৈরি করা আর যদি ব্যাকটেরিয়ার বডিতে ইনসুলিন তৈরি করতে যাই, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারবো। ধরো ব্যাকটেরিয়ার বডিতে যখন তৈরি করছি, তখন ও জিনে যা যা পাবে সব কিছু রিডিং নিয়ে ও তৈরি করে দেবে, ছেড়ে দেবে। বাইরে আবার আমাকে কাটাকুটি করতে হবে অ্যাক্টিভেট ফর্মেটে আনতে গেলে। কিন্তু যদি কোনো ইউক্যারিওটিক অর্গানিজম হয়, সে কাটাকুটি করেই ছাড়বে, তাহলে আমি প্রোডাকশানটা রেডিমেড পেলাম। ব্যাকটেরিয়া প্রডিউস করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রেডিমেড পাচ্ছি না, তার ওপরেও কিছু প্রসেসিং করাতে হবে আমাকে। এই সুবিধার করানোর জন্য, এই সুবিধার্থে আমরা পরে ইউক্যারিওটিক সেলে আনলাম। এবার দেখো, আমরা বিভিন্ন রকমের ট্রান্সজেনিক প্ল্যান্ট বা ট্রান্সজেনিক অ্যানিমাল তৈরি করছি, তাহলে তো আমরা তো ইউক্যারিওটিকই আসবো, মানে সেই প্ল্যান্টের যদি আমার ট্রান্সজেনিক করতে হয়, তাহলে সেই প্ল্যান্টই আমি সাহায্য নেবো, তখন তো আর ব্যাকটেরিয়া বা ছত্রাকের নিলে হবে না। সেই জন্য এখন আমরা বিটি বেগুন, বিটি কটন, এই সমস্ত নাম এখানে আসবে, ট্রান্সজেনিক ভেড়া আসবে, ইঁদুর আসবে, অনেকের নাম আসবে। আমরা বিভিন্ন জায়গায় ট্রান্সজেনিক মানে জিনটাকে চেঞ্জ করে ট্রান্সজিন করে আমরা তাদের কিন্তু মডিফাই করছি। তো এটা যা নিয়ে আলোচনা হলো সেটা হলো টুলস। খুব ভালো করে মন দিয়ে শুনবে, একবারই বুঝতে পারবে। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বা নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে। প্লেলিস্ট ফলো করতে পারো, গোটা সিলেবাসের যা ভিডিও সব প্রায় আপলোড হয়ে গেছে, সেগুলো দেখতে পারবে। যদি চ্যানেলে মেম্বারশিপ নিতে চাও, মেম্বারশিপ নিলে পরীক্ষা দিতে পারবে, নোটস পাবে, এগুলোর জন্য চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো। এবং তার জন্য জয়েন বাটনে ক্লিক করো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে, দেখো ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো নেক্সট ভিডিওতে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তার যে প্রসেস বা প্রসিডিওর, সেই প্রসিডিওর নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।